আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশনের একগুচ্ছ প্রস্তাব, দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টা। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল চলতি মাসেই 1 লাখ মানুষের মতামত নিয়ে নাম প্রতীক 1 সপ্তাহের মধ্যে। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান, সংস্কারের নামে কালক্ষেপণে ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি হাইকোর্টে খালাস, আদালতে হামলার শিকার সাংবাদিকদের ব্রিফিং বর্জন। আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জমায়েত। এবং বাটাগুর বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2 বছরের কর্মপরিকল্পনা, জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশবাদীদের জোর তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। টাঙ্গাইলে কৃষি ও প্রযুক্তি মেলার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা নিয়োগে পৃথক কমিশন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ আরও নানা সুপারিশ ও প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশনে। জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে বিভাগ ও অধিদপ্তর কমানো, জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন, দিল্লির আদলে মহানগর সরকার গঠন সহ আরও নানা প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সরকার গঠিত 6টি কমিশনের মধ্যে 4টির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগেই জমা দেয়া হয়েছিল। এবার জমা দেয়া হলো বাকি থাকা জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগের যে অভিজ্ঞতা আছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে মানুষ সত্যিকার অর্থেই মুক্তি পাবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এটা আমার সঙ্গে কথাবার্তা, আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। বেলা 2টার দিকে যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তা তুলে ধরেন। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট। লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা
ডিভিশনে সেট আপ করার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানিয়েছে সংস্কার কমিশনের এই প্রতিবেদন, প্রস্তাবনা এবং সুপারিশ রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার কাছে তুলে ধরা হবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চলতি মাসেই তাদের নতুন রাজনৈতিক দল গঠিত হবে, আর এ দল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা আদর্শের হবে না। নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা, দলের নাম ও প্রতীক কী হবে তা জানতে 1 লাখ মানুষের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির এই সংবাদ সম্মেলন। জনগণের মতামতের ভিত্তিতে নতুন দল ঘোষণা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দল গঠনের আগে কর্মসূচি ঘোষণা করেন তিনি। সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে, শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে, অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 54 বছরে রাজনৈতিক দলগুলো জনগণের যে প্রত্যাশা পূরণ করতে পারেনি তা পূরণে কাজ করবে নতুন রাজনৈতিক দল। 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার করে সময় দীর্ঘ করা কোনো ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে। রাহুল রায় রিপোর্ট। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। আর্থিক অনুদান দেওয়া হয়েছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে। আমি সরকারের কাছে আমার বাবার হত্যার বিচার চাই। ফেনীতে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো,
বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। শহীদদের আত্মার শান্তির জন্য সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি, আমাদের সকল শহীদদের, স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয়, তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সাম্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করলে সকলের অভিশাপে পড়বে তাদের ওপর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এখন দেশের পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথাও বলেন জামায়াতের আমির। 3 দশক আগে পাবনার ঈশ্বরদীতে রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হওয়ায় ব্রিফিং বর্জন করেন সাংবাদিকরা, জানাচ্ছেন মাজহারুল হক মান্না। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশনের এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করার অভিযোগে ঈশ্বরদী জিআরপি থানার ওসি বাদী হয়ে মামলা করেন। পরে 1997 সালের 3রা এপ্রিল 52 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় সিআইডি। 2019 সালে 3রা জুলাই জাকারিয়া পিন্টু সহ 9 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই সঙ্গে 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, বিচারিক আদালতের দেওয়া রায় বিদ্বেষমূলক ও পক্ষপাত দুষ্ট। এই মামলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তার। পরে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় ফেব্রুয়ারি, মার্চ 2 মার্চ ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান তিনি। বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের ভিডিও নথিভুক্ত আকারে ভালোভাবে সংগ্রহ করা হচ্ছে, যাতে 72 সালের মতো অপরাধীরা নিজেদের নির্দোষ দাবি করতে না পারে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সূরায়ে নিজাম মাওলানা জুবায়ের অনুসারীদের 2 পর্বের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতে আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। চকরম আলীর রিপোর্ট। এভাবেই হাজারো মুসল্লির সমবেত ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সব গুনাহ মাফ করে দিতে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করেন মাওলানা জুবায়ের। সকালে সমাপনী ও হেদায়েতি বয়ানের পর আখেরি মোনাজাতে দুহাত তোলেন মাঠের মুসল্লি ছাড়াও আশেপাশের অনেকেই। প্রথমে আরবি এবং পরে বাংলায় মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। দীর্ঘ মোনাজাতে মাওলানা জুবায়েরও কান্নাজড়িত কণ্ঠে
ক্ষমা চান মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। আল্লাহ পাকের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই। 14 ফেব্রুয়ারি শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে মৌলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে লাখ লাখ মুমিন মুসলমান দুহাত তুলে আল্লাহর কাছে নিজের হেফাজতের জন্য দোয়া চাইলেন, মুসলিম উম্মার হেফাজতের জন্য দোয়া চাইলেন সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। অনিয়ন্ত্রিত প্লাস্টিকের দূষণে মানব সভ্যতা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক সম্মেলনে বক্তারা কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপারে ব্যাপক প্রসারে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনি রিপোর্ট। এগিয়ে চলার মিছিলে যে সকল আবিষ্কার দীর্ঘমেয়াদে মানব সভ্যতাকেই হুমকিতে ফেলেছে তার অন্যতম প্লাস্টিক। পরিবেশ প্রতিবেশের সর্বত্র গ্রাস করে মানব মস্তিষ্কেও পৌঁছে গেছে মাইক্রোপ্লাস্টিক। সংকট থেকে উত্তরণে যখন সমন্বিত আর দীর্ঘমেয়াদী উদ্যোগের বার্তা, তখন রাজধানীর পরিবেশ অধিদপ্তরে দিনব্যাপী সম্মেলনে টেকসই অভিযাত্রা নিশ্চিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বাধ্যবাধকতা উঠে আসে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে, প্রাণ প্রকৃতি রক্ষায়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে জোর দেন বক্তারা। I would like to emphasize UNIDO's commitment and determination to further strengthen our collaboration with Bangladesh in fostering a sustainable and inclusive development through a circular plastic economy. We have, together with many other countries, engaged on to find a new treaty against plastic pollution, and that's what Jean from UNIDO mentioned, that there are going on negotiation now to get an international treaty to combat marine litter and microplastics. প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা বিবেচনায় সার্বিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা। মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, মানুষের ব্রেইনে প্লাস্টিক, এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে। সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই। ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে, আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে, তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রডিউসাররা দেবেন? তা তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে। তথ্য বলছে প্রতি বছর 1 কোটি 10 লাখ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য বিশ্বের জলপথ ও মহাসাগরে প্রবেশ করে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইট্টা ও বাটাগুর বাস্কা কচ্ছপের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা আসায় এর সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনতে আরও 2 বছর কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বন বিভাগ। অস্ট্রিয়ার জুভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাসিম সহ অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবিদদের। আলিমাল রাজির রিপোর্ট। শতাব্দীর পর শতাব্দী মাংসের জন্য নির্বিচার কচ্ছপ শিকার ও প্রকৃতি ধ্বংসে প্রকৃতি থেকে হারিয়ে গেছে অনেক প্রজাতির কচ্ছপ। তাদেরই এক প্রজাতি বাটাগুর বাস্কা বা নর্দার্ন রিভার টেরাপিন, যা বড় কাইট্টা নামেও পরিচিত। প্রকৃতির সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন IUCN এর মহাবিপন্নের তালিকায় থাকা বাটাগুর বাস্কা সংরক্ষণ ও মুক্ত প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে বন বিভাগ, অস্ট্রিয়া জুভিয়েনা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুন্দরবনের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিবিড় পরিচর্যায় বর্তমানে বাটাগুর বাস্কার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500। এই কাজ চলমান থাকবে, একবারে তো বেশি সময় ধরে করা যায় না, তবে 2 বছর পরে প্রয়োজন বোধে এটিকে
বৃদ্ধি করা যাবে। বৈজ্ঞানিক বিষয়গুলো, গবেষণাধর্মী বিষয়গুলোর জন্য কিন্তু গবেষণা কাজের ভীষণ ভীষণ প্রয়োজন, এবং সেই কারণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে এসছে বন অধিদপ্তরের সাথে একসাথে কাজ করার জন্য। রেয়ারিং হচ্ছে, ব্রিডিং হচ্ছে, এবং সুন্দরবনের আরও প্রায় 16টি পুকুরে কিন্তু আমরা এটি ছেড়েছি। এটি আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এই পুকুরগুলোতে যখন আস্তে আস্তে ব্রিডিং হবে, এবং তারাই কিন্তু আস্তে আস্তে পুকুর থেকে কিন্তু সুন্দরবনের নদী খালে আস্তে আস্তে বিস্তৃতি হবে, এবং এইভাবেই এই বাতাগুর বাসকা কিন্তু প্রকৃতিতে আস্তে আস্তে চলে আসবে। কচ্ছপটির সংরক্ষণ ও প্রকৃতিতে ফিরিয়ে আনার অভিযাত্রায় আরও 2 বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সংস্থাগুলো। এখানে জু ভিয়েনা, বন বিভাগ এবং আমরা প্রকৃতিজন ফাউন্ডেশন একসাথে মিলে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ক্যাপটিভ কনজারভেশনে প্রচুর বাটাগুর বাসকার নতুন প্রজন্ম এসছে, এবং বেশ কিছু সংখ্যা কিন্তু বেশ এখন একটা ভালো বয়সে চলে আসছে, এবং তাদের আমরা ট্রান্সমিটার লাগিয়ে আমাদের এই সুন্দরবনের নদীতে ছেড়েছি আগে, এবং আবারও ছাড়া হবে। আমরা যে জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি এর বংশবৃদ্ধি, এবং এই বংশবৃদ্ধিটা যদি করতে পারি, আমরা আরও ভালোভাবে আরও বাড়াতে পারি, তাহলে যেটা হবে নেচারে হয়তো এক সময় এরা আবার ফিরে যাবে, এবং আবারও এরা আগের মতো বিচরণ করবে আমাদের এই নদ নদীতে। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত ছিল বাটাগুর ভাস্কার বসতি। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরেও বাড়ির পরিবেশকে সুন্দর এবং মনোরম রাখার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। কৃষি অন্তপ্রাণ 2-1 উদ্যোক্তার হাত ধরে ছাদ কৃষির পাশাপাশি চলছে আঙিনা, বারান্দা এবং বাসার ভেতরেও সবুজের চর্চা। নগর জীবনেও এমনি এক ফসলি বেষ্টনী গড়েছেন হবিগঞ্জের মনির হোসেন ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকা। এখানে মনির হোসেনের এই বাড়িটি শহরের অন্য সব বাড়ি থেকে একেবারে আলাদা। ভবনের উপরে ছাদ এবং সুবিশাল আঙিনার সবখানি ফল ফসলের সন্নিবেশ। নগর সভ্যতার মাঝেও উদ্যোক্তা গ্রামীণ আবহ ধরে রাখতে এবং বিশুদ্ধ খাদ্যের অন্বেষণে গড়েছেন এই সবুজের আয়োজন। আমার খাদ্যের যোগানের ব্যবস্থা করতে হবে। প্রথম একটা ফল গাছ লাগানোর জায়গা থাকলে আমি একটা ফল গাছই লাগান। গাছের প্রতি মমত্ববোধ থাকলে আমার মনে হয় শরীর মন দুটোই ভালো থাকে, এবং এটা অন্য ধরনের নেশা। এটা বাড়ির আঙিনা বা পেছনটা সাধারণত শহর অঞ্চলে এরকম দেখা যায়। আমি যদি টিন শেড করে ভাড়া দিতাম শ্রমজীবী মানুষদের বা ছোট ফ্যামিলিদের, অনেক টাকা পেতাম। ঘরের ভেতর এবং বারান্দাতেও দেখা মিলল নানা রকম শৌখিন গাছ। দেশ বিদেশের এসব অর্নামেন্টাল উদ্ভিদের সংগ্রাহক মনির হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার জলি। এগুলোকে অ্যাগলোনিমা বলে, মূলত থাইল্যান্ড থেকে মোটামুটি ইমপ্রুভ হয়। আর আমরা দেশীয় সেলার থেকে নেওয়া হয়। আচ্ছা, এই বারান্দায় তো আপনার সাকুলেন্ট ভর্তি এখানে। ওয়াও, প্রচুর পরিমাণে। এটার নাম হচ্ছে পার্পল ডিলাইট, এটা ফায়ার ট্রাম, এটার নাম হচ্ছে মারপিন। কৃষি অনুরাগী এই পরিবারের দাবি, ছাদ কৃষিকে টেকসই করতে দরকার সঠিক তথ্য এবং পরামর্শ পাওয়ার নিশ্চয়তা। সরকারি যে দপ্তরগুলো আছে সার্ভে করে কার কতটুকু ছাদ আছে, কার কোথায় কি হবে, কি করা উচিত, এই পরামর্শ দেওয়া উচিত অন্তত। বাড়ির ছাদ, আঙিনা আর অন্দরমহল, এই 3 স্তরেই নানান গাছগাছালির সমারোহ জানান দিচ্ছে এই গাছপ্রেমী দম্পতির গাছের প্রতি ভালোবাসার কথা। এই উদ্যোক্তাদ্বয় মনে করছেন যে আঙিনা কিংবা ছাদ কৃষিকে কিংবা নগর কৃষিকে সম্প্রসারণ করার জন্য সরকারের অনেক কাজ করার আছে। হবিগঞ্জের ইনাতাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21 বইমেলার 5ম দিন আজ। আসছে নতুন নতুন বই, সেখানে রয়েছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। যাচ্ছি তার কাছে। ইফতি, আপনি রয়েছেন বইমেলা প্রাঙ্গণে, এই 5ম দিনে বইমেলায় পাঠক সমাগম কেমন দেখছেন আপনি?
মেহেদী, আমি এখন আছি অমর একুশে বইমেলার অন্যতম যশোধারী প্রকাশনা সংস্থা অনন্যায়। আজকে এই পর্যন্ত পঞ্চম দিনে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 182টি। আজকে 92টি নতুন বই এসেছে। অনন্য প্রকাশনীতে পাওয়া যাচ্ছে ছড়াকার এবং শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের একটি বই, ছড়া যখন ছবি। এই অনন্য প্রকাশনী থেকে কিন্তু হুমায়ুন আহমেদের প্রায় অর্ধশতাধিক বই বিক্রি হয়েছে। সেই বইগুলো এখনও চাহিদার শীর্ষে। আমি অনন্যার কর্ণধার মনিরুল হকের কাছে আমার জানতে চাইব যে বইমেলায় তার কোন কোন বইগুলো এখনো পছন্দের শীর্ষে রয়েছে। দেখুন, এখনো হুমায়ুন আহমেদের শীর্ষে আমাদের প্রকাশনা যত পাঠক আছেন প্রথমে আগে হুমায়ুন আহমেদকেই পছন্দ করেন, তার বই কিনেন, তারপর অন্যান্য বই কিনেন। তাই আমি মনে করি হুমায়ুন আহমেদ আরও দীর্ঘদিন থাকবেন পাঠকদের শীর্ষেই। সেই হিসাবে বলতে পারি যে আসলেই হুমায়ুন অপ্রতিদ্বন্দ্বী। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটা বলছিলেন মনিরুল হক, যে এখনো পর্যন্ত বইমেলায় আসলে পছন্দের শীর্ষে হুমায়ুন আহমেদ। তরুণ প্রজন্মের প্রতিনিধি থেকে শুরু করে যারা পৌর রয়েছেন তারাও সবার প্রথমে এসে হুমায়ুন আহমেদের একটি বই কিনেন এবং মেলা থেকে হুমায়ুন আহমেদের একটি বই নিয়ে যাওয়াটা যেন একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজে পরিণত হয়েছে। মেহেদী। ইফতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী ইফতেখার উদ্দিনের সাথে, জানাচ্ছিলেন বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বই মেলার প্রসঙ্গে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি অর্থনৈতিকভাবে উন্নত করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প ঘোষণায় বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে হবে। নিটল টাটা বিশেষ সংবাদ। টাঙ্গাইলে 3 দিনব্যাপী কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। দুপুরে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জনসেবা চত্বরে মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ সভাপতিত্ব করেন। মেলায় বিভিন্ন প্রযুক্তি, আদর্শ ছাদ বাগানের মডেল, চাষ উপযোগী মাটি এবং প্রজাতির গাছ, ধান বীজ প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন ক্যাটাগরির 40টি স্টল বসেছে। আগামী 7 ফেব্রুয়ারি এই মেলা শেষ হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের 7ম তলায় চালু হয়েছে শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র নার্চার নেস্ট। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই সেবা কেন্দ্র উদ্বোধন করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হেদায়েতুল ইসলাম। উপস্থিত ছিলেন নার্চার নেস্টের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার MA সালাম, ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ASM মোর্শেদ, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার MSI মল্লিক সহ দেশ বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ। বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারের তত্ত্বাবধানে পরিচালিত নার্চার নেস্টে শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু স্নায়ু বিশেষজ্ঞরা সেবা প্রদান করবেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো যা থাকছে। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। সংবাদ শিরোনামে মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে কমিশনের এক গুচ্ছ প্রস্তাব, দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টা। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল চলতি মাসেই 1 লাখ মানুষের মতামত নিয়ে নাম প্রতীক 1 সপ্তাহের মধ্যে। ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান, সংস্কারের নামে কালক্ষেপণে ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি হাইকোর্টে খালাস। আদালতে হামলার শিকার সাংবাদিকদের ব্রিফিং বর্জন।
আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ ও দেশের শান্তি কামনা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জমায়েত। এবং বাটাগুর বাস্কা কচ্ছপ প্রকৃতিতে ফিরিয়ে আনতে 2 বছরের কর্মপরিকল্পনা। জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশবাদীদের জোর তাগিদ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।